জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরে নজর, বিজ্ঞান চর্চার কেন্দ্র। সেই বিজ্ঞান চর্চার কেন্দ্র সেখানে কিনা ধর্মীয় অনুষ্ঠান। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিতর্কের মুখে দুর্গাপুর এনআইটি। দুর্গাপুর এনআইটিতে আসছেন পুরীর শঙ্করাচার্য। 10 থেকে 11 সেপ্টেম্বর দুর্গাপুর এনআইটিতে দীক্ষা দেবেন তিনি। मैं अगर चाहूँ यहाँ दीक्षा ले सकता हूँ एनआईटी में। नहीं उनसे मैं दीक्षा लेना चाहता हूँ एनआईटी में, ये आप अलाउ करेंगे? तो आपका कैंपस में ये हो सकता है। दीक्षा लेंगे वो कहाँ कराएंगे, हमको कहा है कि जो प्रोग्राम है उसको कोई दीक्षा लेना चाहेगा तो हम अलग से देखेंगे। कोई हम ये नहीं बताएंगे कि दीक्षा यहीं कराएंगे, हमको कहा कि दीक्षा कोई देना चाहे तो दे सकता है। বিজ্ঞান চর্চা কেন্দ্রে ভারতীয় পরম্পরা সংস্কৃতি নিয়েও বক্তব্য রাখবেন পুরীর শঙ্করাচার্য। কথা বলবো, অর্পণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্পণ, এই ঘটনার সামনে আসার পর যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠছে তা হলো বিজ্ঞান চর্চা কেন্দ্র, সেখানে কি করে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে? দেখো, প্রশ্ন এখানেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। দুর্গাপুরের যে এনআইটি রয়েছে, বিজ্ঞান চর্চার কেন্দ্রের পাশাপাশি গবেষণা রয়েছে এবং সেখানে বহু ছাত্রছাত্রী যারা রয়েছে বিভিন্ন বিষয়ে সেখানে তারা গবেষণা করছেন। এবং স্বামী নিশ্চলানন্দ সরস্বতীজি মহারাজ তিনি পুরী থেকে আসছেন এবং তার যে পাঠানো যে পোস্টার তৈরি হয়েছে এনআইটিতে একটি সাংবাদিক বৈঠকে মূলত এনআইটি যিনি ডিরেক্টর তিনি জানান যে তার যে পাঠানো যে পোস্টার সেখানে কিন্তু 10 এবং 11 তারিখ এনআইটির ক্যাম্পাসের মধ্যে দুটি কর্মসূচি রয়েছে, দুটি পৃথক কর্মসূচি। সেখানে কিন্তু 11 তারিখে উল্লেখ রয়েছে যে স্বামী নিশ্চলানন্দ সরস্বতীজি মহারাজ তিনি সেখানে আসবেন এবং কেউ দীক্ষা নিতে চাইলে সেখানে দীক্ষা দেওয়া হবে, এমনই কিন্তু উল্লেখ রয়েছে সেই ব্যাপারে, যাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আজ সাংবাদিক সম্মেলনে সরাসরি কিন্তু তিনি জানান, একটি বৈঠক করেন এনআইটির তরফ থেকে। সেখানে এনআইটির ডিরেক্টর তিনি জানিয়েছেন যে তাদের যে পাঠানো ব্যানার বা পোস্টার সেখানেই কিন্তু লেখা রয়েছে একেবারেই যে সেখানে দীক্ষা দেওয়ার কথা। এবং একটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি যেখানে বিজ্ঞান চর্চার পাশাপাশি গবেষণা, এখানে বহু ছাত্রছাত্রী রয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে কি করে ধর্মীয় অনুষ্ঠান রয়েছে তা ঘিরেই কিন্তু বিতর্ক। বেশ, कन्वर्सेशन कराते हैं तो कन्वर्सेशन के जो डायस पे जो बैठेंगे, जो बैनर बनेगा वो आपको मिनिस्ट्री में भेजना पड़ता है, वहाँ से जो अप्रूवल होती है तो हम लगाते हैं। इसके लिए भी जो धर्मगुरु आ रहे हैं, तो शंकराचार्य जो हमारे 4 हैं उसमें से जो आ रहे हैं उनके वहाँ से बैनर आया। मेरा जो टॉपिक लिखा था टॉपिक है इसमें, लेकिन हमने तो नहीं लिखा था कि हमको यहाँ पर दीक्षा दीजिए। हमने भारतीय परंपरा और बच्चों का ज्ञान जुआ शक्ति जो दीक्षा है उनका प्रोग्राम है। दीक्षा उनका होगा, दीक्षा में क्या होता है हमको मालूम नहीं है, किसको होगा नहीं होगा हमको मतलब नहीं है कि उसको यहाँ कराएंगे कि आपको पूरी ले जाएंगे, क्या करेंगे हमें नहीं मालूम है इसके विषय में। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি 6 সেপ্টেম্বরের, দেখুন এখানে গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে একটা বিল্ডিং। কিন্তু সেটা কিসের বিল্ডিং? সেটা স্কুল বিল্ডিং। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাস্তার জন্য পড়ুয়াদের ভবিষ্যতে কোপ। এভাবে আলিপুরদুয়ারে এভাবে 6 সেপ্টেম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে স্কুল বিল্ডিং। স্কুলের জন্য বিকল্প ব্যবস্থা না করেই এই জমি হস্তান্তর। প্রশাসনের ভূমিকায় প্রশ্ন অভিভাবকদের, জাতীয় সড়ক কর্তৃপক্ষের ভূমিকাতেও প্রশ্ন। বিনা নোটিসে সরকারি প্রাথমিক স্কুল ভাঙার অভিযোগ উঠছে। সরকারি প্রাইমারি স্কুল এখন ধ্বংসস্তূপ, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। মাটিতে মিশে গিয়েছে ক্লাসরুম, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ইট। স্কুলের 2টো ঘর কোনো রকমে দাঁড়িয়ে আছে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে সোনাপুর চৌপথে এখানে রাজ্য সরকারের জমিতে সূর্য সেন বিদ্যাপীঠ, 52 বছরের পুরনো, পড়ুয়া 51 জন। এই স্কুলের পাশ দিয়ে গিয়েছে জাতীয় সড়ক। এই সড়ক সম্প্রসারণের কাজ চলছে। সলসলাবাড়ি এবং ফালাকাটার মধ্যে 4 লেনের রাস্তা হবে। স্থানীয়দের বক্তব্য, এই রাস্তা সম্প্রসারণের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জমি দেওয়া হয়েছে, তারপরেই এই স্কুলে কোপ। অভিযোগ, বিনা নোটিসে শনিবার বুলডোজার দিয়ে স্কুল ভেঙে দেওয়া হয়। নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল খুশি মতো এমন জঘন্য কাজ করছে, সেটাকে আমার খুব মর্মাহত। সামনেই পুজো,
আর কয়েকটা দিন ক্লাস হবে, তারপরেই ফাইনাল পরীক্ষা। স্টুডেন্টদের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। অভিভাবকদের একাংশের প্রশ্ন, রাজ্য সরকারের জমিতে যে স্কুল রয়েছে এটা কি জেলা প্রশাসন জানতো না? তারা কি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে নিয়ে রিপোর্ট করেছিল? স্থানীয় প্রশাসন কি এভাবে স্কুল ভাঙার দায় এড়াতে পারে? অনেকের এও প্রশ্ন, জাতীয় সড়ক কর্তৃপক্ষই বা এভাবে স্কুল ভেঙে দিল কিভাবে? প্রশাসন যদি ঠিকমতো নাও জানায় তাহলেও কি এভাবে স্কুল গুড়িয়ে দেওয়া যায়? স্কুলটাকে একটা অল্টারনেট একটা জায়গায় স্কুল করে নিতে তারা করে দেয়। এখন দোষটা তো জেলা প্রশাসন থেকে পরবর্তী চিঠিতে আমরা জানাই দিচ্ছি, তার চিঠি কপিও ওদের কাছে আছে। বিষয়টা হচ্ছে যে এখন এইটাকে মানে কি বলবো, গা ঠেলাঠেলি করছে। আমরা বহু আগের থেকেই এনএস কে জানিয়েছি, ডিএমএন থেকে জানিয়েছি, আমরা ওই একটা টাকা দেবে, হ্যাঁ আমরা করে দেবো। আপাতত ওখানেই স্কুলটা তো চালাতে হবে, চালানোর জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা হবে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। শনিবার স্কুল ভাঙার খবর দেখায় নিউজ 18 বাংলা। সোমবার পদক্ষেপ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে সূর্য সেন বিদ্যাপীঠকে 19 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এভাবে একটা স্কুল ভাঙা হলো কেন? এ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ দায় ঠেলছে ঠিকাদার সংস্থার ঘাড়ে। তাদের বক্তব্য, ঠিকাদার সংস্থা না জানিয়ে স্কুল ভেঙেছে। কিন্তু এই বলে কি দায় ছাড়া যায়? ঠিকাদার সংস্থাকে নিয়োগ করেছে তো জাতীয় সড়ক কর্তৃপক্ষই। সেই ঠিকাদার সংস্থা কেমন কাজ করছে, কিভাবে করছে, এসবের ওপর তো জাতীয় সড়ক কর্তৃপক্ষেরই নজর থাকার কথা। তাহলে ঠিকাদার সংস্থা না জানিয়ে কিভাবে স্কুল ভেঙে দিল? প্রশ্ন অনেকেরই। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আর এদিকে ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ঘিরে তুলকালা মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা। স্নাতক স্তরের প্রতি সেমেস্টারে ফি বাড়ায় ক্ষোভ। পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ অবস্থানে পড়ুয়ারা। ছাত্র বিক্ষোভ চলাকালীনই বহিরাগত হামলার অভিযোগ। টিএমসিপির একাংশের বিরুদ্ধেও মারধরের অভিযোগ ওঠে। সংঘর্ষে দুপক্ষের একাধিক জখম। পুলিশের হস্তক্ষেপে পরে নিয়ন্ত্রণে পরিস্থিতি। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের রাস্তা অবরোধ পড়ুয়াদের। হামলার অভিযোগ খারিজ টিএমসিপি। রেজিস্টার আমাদের একটা টাকা ধার্য করেছিল, আমরা সেই ফিসটা দিতে নারাজ, কারণ সেটা আমাদের থেকে মানে 110 গুণ বৃদ্ধি করা হয়েছে ফিসটা। আন্দোলন করছিলাম, এই ধস্তাধস্তিটা আমাদেরকে এরকম বিধ্বস্ত করলো কে? কতজন আহত হয়ে ভেতরে পড়েছে? অবশ্যই ওনারা বহিরাগতরা। 40 জন 50 জন ছাত্রছাত্রী গেট আটকে শুধুমাত্র একটা আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয়ে কাউকে ঢুকতে দেবে না। ইউজির ছাত্রছাত্রীরা আসছে, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে তাদেরকে ঢুকতে দেবে না। তৃণমূল ছাত্র পরিষদ দায়িত্ব নিয়ে তাদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়ে কোনোরকম তাণ্ডব, কোনোরকম বিশৃঙ্খলা ঘটে। ভাইস চ্যান্সেলর স্যার জয়েন করলে বা রেজিস্ট্রার স্যার গেলে সবার প্রথম আমরাই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ফিস কমানোর দাবিতে আমরা আন্দোলনে নামবো এবং সেটাতে আমরা যেভাবে হোক ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে আমরা সফলও হব, আমরা ফিস কমাবোই। ছাত্ররা আন্দোলন করছে যে সমস্ত দাবি, শিক্ষক হিসাবে আমি অবশ্যই তাদের দাবির সঙ্গে আমি সহমত। ফি বৃদ্ধি বা ফি কমানো সবসময়টা সিস্টেমের মধ্যে দিয়েই আসতে হয় আর কি। কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো কথা বলতে আসতে রাজি, তারা আমাদের সাথে কোনো আলোচনাতে আসতে রাজি। যখন ওরা আমাদেরকে বললো আপনারা চলে যান স্যার, আপনারা থাকতে দেবেন না, তারপর আমরা চলে গেছিলাম। গেট খোলা দেখে আবার এসছি, এখানে কখন হামলে সেটা আমি থ্রেট কেউ দিয়েছে বলে আমি বিশ্বাস করিনি। কারণ ছাত্রকে আমি শিক্ষক হিসাবে থ্রেট দিতে পারি সেটা হতে পারে না। আমি ছাত্রকে বুঝিয়েছি, এবার সেটা থ্রেট দিলে ভাবে। আর এদিকে 4 দিন হস্টেলে নেই জল। প্রতিবাদে পথে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ব্যাপক উত্তেজনা। বিবেকানন্দ হল অফ রেসিডেন্স হস্টেলে জল সমস্যা। রেজিস্ট্রার চিফ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। চিফ ইঞ্জিনিয়ারের অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ। পুরসভা থেকে পাঠানো হয়েছে জলের ট্যাঙ্কও। আজকে 4র্থ দিন জল নেই। আর আমাদের ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এত নিচু পর্যায়ে পৌঁছে গেছে যে আজকে 4র্থ দিন সেই অবস্থায় এখনো অবধি জলের কি সমস্যা, সমাধান তো দূরের কথা, সমস্যা খুঁজে বের করতে পারেনি। ওর ঘাড়ে দায় চাপায়, ওর ঘাড়ে দায় চাপায়। রেজিস্ট্রার বলছে আমি এই ডিপার্টমেন্টের কেন করছে না, আমি বলতে পারছি। দায়িত্বরা কাদের কাছে? এত বড় একটা অটোনমাস বডি, তাদের এই দুর্দশা।
দেখছি যে লাস্ট 3 দিন ধরে জলের সমস্যায় আমরা ভুগছি, এবং পুরো ইউনিভার্সিটি নয়, ইউনিভার্সিটির একটা সেক্টর মানে ইস্টার্ন সেক্টরের একটা পার্ট, যেখানে আমাদের ভিকে হস্টেল আছে, গেস্ট হাউস রয়েছে এবং কিছু রেসিডেন্সিয়াল কোয়ার্টার আছে। সেখানে ওয়াটার সাপ্লাইটা দেওয়া যাচ্ছে না। এবার দেওয়ার পেছনে আমি ইঞ্জিনিয়ারকে বলেছিলাম যে কি সমস্যা হচ্ছে। প্রথম দিন ওনারা বললেন সারাদিন কাজ করেছেন, ওনারা দেখছেন, দেখে কোনো রকম কোনো প্রবলেম ডিটেক্ট করতে পারেননি। মেয়রের সাথে কথা বলেছিলাম, মেয়র উনি আমাদেরকে বললেন যে ঠিক আছে, সাময়িকভাবে আমরা 2টো জলের ট্যাঙ্ক 5000 লিটারের সেটা আমরা দিচ্ছি। উনি আমাদের পিএসসির ইঞ্জিনিয়ারের সাথে উনি কথা বলিয়েছেন। আমি আশাবাদী যে এটা খুবই যতটা শীঘ্রই করা সম্ভব আমি চেষ্টা করছি। নির্বিঘ্নে মিটেছে এসএসসির নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা। পশ্চিমবঙ্গের পরীক্ষায় আস্থা রেখেছেন বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরাও, কিন্তু এ রাজ্যের বিজেপি নেতার মুখে মামলার হুঁশিয়ারি। এই পরীক্ষায় ওরা সবাইকে পাস করাতে চায়, পাসের হার ব্যাপক হবে, কারণ ওদের হাতে যে 10 নম্বর আছে, 15 নম্বর আছে ভাইবা, সেখানে ওরা আরো দুর্নীতি করবে। বহু যোগ্য শিক্ষক বাদ যাবে এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করতে পারেনি, তাদের অনেকে আবার চাকরি করে। তথ্য প্রমাণ সহ যাব, আমি তো যাব না, পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো, তারা যাবে। এই শুভেন্দু অধিকারী এবং বিরোধীরা, এই রাম বাম কং, এদের একাংশই তো কোর্টে গিয়ে বারবার সব বাতিল করতে হবে, সবার চাকরি খেতে হবে, নতুন করে সেই ইঙ্গিত দিচ্ছে। হাজারো বিতর্ক, হাজারো মামলা, সব বাধা পেরিয়ে এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা। রবিবার স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা মিটেছে নির্বিঘ্নে। লক্ষ লক্ষ পরীক্ষার্থী শিক্ষকের চাকরি পাওয়ার আশায়। এ রাজ্যের তো বটেই, পশ্চিমবঙ্গের এই পরীক্ষায় আস্থা রেখেছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্য থেকে পরীক্ষার্থীরা এসে এ রাজ্যে এসএসসির পরীক্ষা দিয়েছেন। এ রাজ্যের চাকরির পরীক্ষাতেই তারা আস্থা দেখিয়েছেন। लास्ट भर्ती 2019 में आई थी 69,000, उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है। उसमें भी आरक्षण घोटाला करके 68,500 जो वैकेंसी हुई थी 6800 की लास्ट लिस्ट निकाल दी है, पर उसमें भी अभी तक सुप्रीम कोर्ट के आदेश पे कोई भी जजमेंट नहीं आ पाया है। नई वैकेंसी 2022 में फॉर्म आए थे टीईटी पीईटी के, उसकी 4 बार परीक्षा डेट आ चुकी, उसके बाद अभी तक कोई परीक्षा नहीं है। ममता जी जो है यहाँ के मुख्यमंत्री, हम लोग देखते रहते हैं, वैसे भी कड़े अंदाज में बोलती हैं, तो हम लोग भरोसा है कि मतलब कि जो है वो कोई चीज़ भी रहते हैं स्ट्रिक्ट मतलब कि जो है अपना रहती हैं, तो भरोसा करके आए मतलब कि जो है यहाँ पे मतलब कि हो सकता है। বিজেপি বরাবরই ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করে। রবিবার দেখা গেছে সব রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার, সেরকম একাধিক রাজ্যের পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গে এসে চাকরির পরীক্ষা দিয়েছেন। এ রাজ্যের পরীক্ষায় ভরসা দেখিয়েছেন, যা নিয়ে বিজেপিকে ডাবল ইঞ্জিন খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। এরই পাল্টা কি এবার মামলার হুঙ্কার? এই পরীক্ষায় ওরা সবাইকে পাস করাতে চায়, পাসের হার ব্যাপক হবে, কারণ ওদের হাতে যে 10 নম্বর আছে, 15 নম্বর আছে ভাইবা, সেখানে ওরা আরো দুর্নীতি করবে। বহু যোগ্য শিক্ষক বাদ যাবে এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করতে পারেনি, তাদের অনেকে আবার চাকরি করে। তথ্য প্রমাণ সহ যাব, আমি তো যাব না, পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো, তারা যাবে। এই শুভেন্দু অধিকারী এবং বিরোধীরা, এই রাম বাম কং, এদের একাংশই তো কোর্টে গিয়ে বারবার সব বাতিল করতে হবে, সবার চাকরি খেতে হবে, নতুন করে সেই ইঙ্গিত দিচ্ছে। এতগুলি কর্মপ্রার্থী তারা পরীক্ষা দিল, আবার বলছে, ইঙ্গিত দিচ্ছে, আবার হুমকি দিচ্ছে, সেই জায়গাটাকে বানচাল করা, তাদের চাকরি হওয়ার পথে কাঁটা বিছিয়ে দেওয়ার, তাদের চোখের জল। এরা তাই নিয়ে রাজনীতি করে, রাজনীতি। এই প্লট আপনারা কোনো অবস্থায় এদেরকে বরদাস্ত করবেন না। নিউজ 18 বাংলা। এসআইআর মামলায় এবার বড় ধাক্কা কমিশনের। আধারকেও নথি হিসেবে গ্রহণের নির্দেশ সুপ্রিম কোর্টের। 12তম নথি হিসেবে আধারকে গ্রহণের নির্দেশ। আধার কার্ডের সত্যতা যাচাই করতে পারবে কমিশন। নির্দেশ বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চের। তবে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, পর্যবেক্ষণ আদালতে। বিহারে এসআইআর নিয়ে মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের।
এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সে রাজ্যে ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে বাদ গেছে 65 লক্ষ ভোটারের নাম। এসআইআর এ ভোটার তালিকায় নাম তোলার জন্য 11টি নথির তালিকা দেয় কমিশন। সেই তালিকায় ছিল না আধার কার্ড, জানি একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। এই প্রেক্ষাপটে সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, বিহার এসআইআর এ গ্রহণযোগ্য নথি হিসেবে আধার কার্ড নিতেই হবে। বিহার এসআইআর এ দ্বাদশ নথি হিসেবে আধার কার্ডের উল্লেখ করতে হবে। সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে নথি হিসেবে আধার কার্ড নিতেই হবে নির্বাচন কমিশনকে। এর মানে শুধুমাত্র আধার কার্ড দিয়েই ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে, অন্য কোনো নথি না দিলেও চলবে। এই বার্তা পৌঁছে দিতে হবে নির্বাচন কমিশনের ব্লক স্তরের আধিকারিকদের কাছে। আবেদনের সঙ্গে জমা পড়া আধার কার্ড জাল কিনা খতিয়ে দেখবে কমিশন। कोर्ट ने ये ऑर्डर किया है कि इलेक्शन कमीशन अपने सारे इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर्स को आदेश इशू करे कि आधार एक्सेप्ट किया जाएगा बाकी 11 डॉक्यूमेंट्स के साथ, और अगर कोई जना सिर्फ आधार भी अपना देता है वो मानना पड़ेगा। बाद में शायद आदेश दिया है कि इसको पब्लिसाइज भी करना होगा। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই মন্তব্যও করে যে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বিহার এসআইআর এ যাদের নাম বাদ গেছে তারা চাইলে আধার কার্ড দিয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারেন। এরপর কয়েকটি রাজনৈতিক দল আদালতে অভিযোগ করে, সুপ্রিম কোর্টের বার্তা বহু জায়গায় নিচু স্তর পর্যন্ত পৌঁছয়নি, বিএলওদের অনেকে আধার কার্ড নিতে চাইছেন না। এরপরেই সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশ, ভোটার তালিকায় নাম তুলতে নিতেই হবে আধার কার্ড। এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। লোকের পরিচয় নিয়ে ছেলেখেলা করছে এরা বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। তো আজকে সুপ্রিম কোর্ট তো বলছেন যে আধারকে পরিচয় পত্রের মাপকাঠি হিসেবে ধরতে হবে। এতদিন ধরে আধার 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 আধারের সঙ্গে এই জোড়ো ওই জোড়ো, কেউ বলছেন তোমার বাবার বার্থ সার্টিফিকেট, কেউ বলছে মায়ের বার্থ সার্টিফিকেট। এই ধাক্কাটা সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশনের খাওয়ারই ছিল। সবাই জানে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, সেটা আধার কার্ডের ওপরই বড় 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 করে লেখা থাকে। সুতরাং তৃণমূল কি বললেন না সেটা বড় কথা নয়, মনে হচ্ছে যে তৃণমূলের দেওয়া পার্টি কার্ডই হবে এখন আধার কার্ডের মতনই আর কি। যাই হোক, তার থেকেও বেশি কিছু। নিউজ 18 বাংলা। খেজুরিতে 2 বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় হাইকোর্টের প্রশ্নের মুখে প্রথম তদন্তকারী অফিসার। ময়না তদন্তের পর কেন বারবার চিকিৎসকের সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসার? প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। জুলাই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি অনুষ্ঠানের পর 2 বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। সুধীর চন্দ্র পাইক এবং সুজিত দাস, 2 বিজেপি কর্মীর 2 বার ময়না তদন্ত হয়, তাতে 2 ধরনের রিপোর্ট উঠে আসে। প্রথম ময়না তদন্তের রিপোর্টে বলা হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্টে লেখা হয় দেহে আঘাতের চিহ্ন মিলেছে। এই মামলার প্রথম তদন্তকারী অফিসার, প্রথম ময়না তদন্তের চিকিৎসক এবং খেজুরি থানার ওসির মোবাইল ফোনের কল রেকর্ড তলব করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রিপোর্ট খতিয়ে দেখা গেছে, প্রথম ময়না তদন্তের আগে এবং পরে একাধিকবার সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসার। তমলুক হাসপাতালের ওই চিকিৎসকের সঙ্গে খেজুরি থানার তদন্তকারী অফিসারের 5 থেকে 6 বার ফোনে কথা হয়। এ নিয়েই প্রশ্ন তুলেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের প্রশ্ন, ময়না তদন্তের পর কেন চিকিৎসকের সঙ্গে ফোনে 3 বার কথা বলেন তদন্তকারী অফিসার? ময়না তদন্তের আগে কথা বলা মেনে নেওয়া যায়, ময়না তদন্তের পর কেন চিকিৎসকের সঙ্গে তদন্তকারী অফিসারের কথা হবে? পুলিশ কেন প্রথম ময়না তদন্তকারী চিকিৎসকের কোনো বয়ান নেয়নি? তদন্ত নিয়ে রিপোর্ট পেশের জন্য সিআইডিকে 7 দিন সময় দিয়েছে আদালত। খেজুরির এই জোড়া খুনে সিবিআই তদন্তের দাবিতে প্রথমে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। দাবি খারিজ করে দিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। বিচারপতি মন্তব্য করেন, তদন্তের নামে সিবিআই কিছুই করে না, সিবিআই শুধু গ্যালারি শো করে। সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে নিহতদের পরিবার। সেই মামলারই শুনানি ছিল এদিন। নিউজ 18 বাংলা। চুরি করতে কর্মী নিয়োগ,
চুরির হাফ সেঞ্চুরি পার করে ফেলেছেন একজন। সিসি ক্যামেরা ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। সিসি ক্যামেরা ফুটেজ, সেখানে পুলিশের জালে মহিলা ছিনতাইবাজ, সোনারপুরের ছবি। সাগরেদ সহ পাকড়াও রাবিয়া বিবি। কথা বলবো, অর্পণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, পুলিশের জালে ছিনতাইবাজ, কিন্তু এই ছিনতাইবাজ তো যে সে ছিনতাইবাজ নয়, ছিনতাই একেবারে হাত পাকিয়ে ফেলেছে, সেঞ্চুরি পার করে গিয়েছে। তাহলে এতদিনে পুলিশের জালে দেখো একাধিকবার গ্রেপ্তার হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে তথ্য প্রমাণ সেই মতো না পাওয়ায় সে জামিনে ছাড়াও পেয়েছে। পুলিশ সূত্রে খবর 11 বছর বয়স থেকে এই রাবেয়া চুরির সঙ্গে যুক্ত এবং নিখুঁত হাত ছাপের জেরে বিভিন্ন সময় দেখা গিয়েছে লক্ষ লক্ষ টাকা সে চুরি করেছে এবং এই চুরি করে সে তিনটি বাড়ি তৈরি করেছে। সেই বাড়ি বিলাসবহুল বাড়ি এবং চোরের বাড়িতেই সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে এবং গত 1 মাস ধরে সোনারপুর থানার পুলিশ নজরদারি চালিয়ে এই রাবিয়াকে গ্রেফতার করেছে। তার সঙ্গে আরো এক সাগরেদকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ইনি এই চুরি করার জন্য লোককে চাকরি দিত এবং এই কাজে সাহায্য করত স্বামী সহ একাধিক মানুষজন। এর পিছনে আরো কারা কারা রয়েছে, কোথায় কোথায় একেবারে রাবিয়াকে জিজ্ঞাসাবাদ করে কি জানা যায়, অবশ্যই নজর। ব্যাংক থেকে আমি 1 লাখ টাকা তুলি, টাকা গুনেছিলাম ব্যাংকের মধ্যে বসে, ব্যাগের ভিতরে আরেকটা ব্যাগের মধ্যে নিয়ে আমি সোনারপুর বাজারে এসেছিলাম। এইবার ওই ভদ্রমহিলা যে ব্যাংক থেকে আমার পেছনে বেরিয়েছে আমি খেয়াল করিনি, তখন মনে হয় যখন ব্লেডটা টেনেছে তখন আমার গায়ে পড়েছে, মানে ব্যাগটা চেপে ধরে ব্লেডটা মেরেছে, তখন পরে ওটা আন্দাজ করেছি। এই তখন আমি থানায় এলাম, ডায়েরি এফআইআর করবো বলে এলাম। হ্যাঁ, আর কালকে আমাকে ফোন করেছিল জয়দেব বাবু, উনি বললেন না আপনার টাকাটা চিন্তা করবেন না, পেয়েছি আমরা।